আসসালামু আলাইকুম। সম্মানিত দর্শক মণ্ডলী, আমার ঘনিষ্ঠ একজন হঠাৎ করে আমাকে প্রশ্ন করলেন যে জামাত ইসলামী যদি কোনোদিন ক্ষমতায় যায় তাহলে কি তারা মাস 15 দিনে নির্ধারণ করবেন? আমি আমার এই ঘনিষ্ঠ মানুষটির এই প্রশ্নটি প্রথমে বুঝতে পারিনি। পরে তিনি আকার ইঙ্গিতে কিছু কথা বলার পরে আমি বুঝতে পারলাম যে কেন তিনি এই প্রসঙ্গটি উত্থাপন করেছেন। 15 দিনে মাস, এই কথাটি কেন প্রসঙ্গ হিসাবে আলোচনায় আসলো সেজন্য আপনাদেরকে প্রথমেই একটি ভিডিও দেখার অনুরোধ করছি। মাননীয় প্রধানমন্ত্রী তাদের বাসায় গিয়ে আশ্বস্ত করেছেন 15 দিনের মধ্যে বিচার সম্পন্ন করবেন। আমরা দেখতে চাই প্রধানমন্ত্রীর কমপক্ষে এই ওয়াদাটা শতভাগ বাস্তবায়ন হবে। দর্শক মণ্ডলী, আপনারা ভিডিও দেখলেন এবং এই ভিডিওতে যিনি কথা বলছেন তিনি দেশের অত্যন্ত দায়িত্বশীল একজন ব্যক্তিত্ব। তিনি বর্তমান অবস্থায় দেশের দ্বিতীয় প্রধান রাজনৈতিক দল জামাতে ইসলামীর আমির, শীর্ষ নেতা এবং একই সঙ্গে তিনি সংসদে বিরোধী দলের নেতা। সংসদীয় রাজনীতিতে বিরোধী দলের নেতা অত্যন্ত গুরুত্বপূর্ণ পদমর্যাদার অধিকারী এবং তার দায়িত্বশীলতা নিশ্চয়ই সর্বোচ্চ পর্যায়ে প্রত্যাশা করা নাগরিক হিসাবে আমাদের জন্য নিশ্চয়ই বাহুল্য নয়। কিন্তু তিনি কিভাবে কথা বললেন, যেখানে প্রধানমন্ত্রী 1 মাসের মধ্যে বিচার নিশ্চিতের কথা বলেছিলেন, সেখানে তিনি 15 দিন, এটা কোথায় তিনি পেলেন? তিনি পবিত্র হজব্রত পালন শেষে দেশে ফিরেই অসুস্থ রামিসার পিতাকে দেখতে হসপিটালে যান। তিনি তাকে দেখে বেরিয়ে এসে সাংবাদিকদের সামনে এই কথাটি বললেন, যেটা অত্যন্ত তথ্যের বিকৃতি বলতে পারি আমরা, অথবা অপতথ্য প্রদান করে কোনো রাজনৈতিক সুবিধা হাসিলের অসৎ উদ্দেশ্য কিনা, এরকম প্রশ্ন নিশ্চয়ই আমরা করতে পারি। লক্ষ্য করুন প্রধানমন্ত্রী কি বলেছিলেন। তিনি গত 23 মে ময়মনসিংহে ত্রিশালে নজরুল জন্মজয়ন্তীর অনুষ্ঠানে তিনি বলেছিলেন আগামী 1 মাসের মধ্যে রামিসার হত্যাকারীর সর্বোচ্চ শাস্তি নিশ্চিত করা হবে। এবং তিনি সেখানে বক্তৃতায় কতগুলো স্পেশাল ইস্যু তিনি উপস্থাপন করেছিলেন। তিনি এই রামিসার প্রতি যে নৃশংসতা, সেটিকে তিনি সামাজিক এবং নৈতিক মূল্যবোধের অবক্ষয় এবং যেটি একটা দীর্ঘ সময়ের এই অপব্যবস্থার ফল। তিনি একজন পিতা, তিনি একজন অভিভাবক, তিনি রাষ্ট্রের সর্বোচ্চ নির্বাহী। তার দায়িত্ববোধের জায়গা থেকে তিনি আবেগপ্রবণ হয়েই কয়েকটি কথা বলেছিলেন। আমি একটু উল্লেখ করি এই বিষয়ে। আজকের অনুষ্ঠানে আমি পরিষ্কারভাবে আপনাদের সামনে তুলে ধরতে চাই, এই ধরনের শিশু নির্যাতন বা নারী নির্যাতন বর্তমান সরকার কোনোভাবেই মেনে নেবে না। বর্তমান সরকার রামিসার এই হত্যাকারীর সর্বোচ্চ শাস্তি আগামী 1 মাসের মধ্যেই নিশ্চিত করবে। সেই সর্বোচ্চ শাস্তি হচ্ছে মৃত্যুদণ্ড। প্রধানমন্ত্রী এই কথার মধ্যে আইনের ব্যত্যয় কোনো কিছু ঘটেছে কি, কিংবা তার যে সদিচ্ছা, তার যে একটা ইচ্ছা যে তিনি মেন করেন যে এই ধরনের নৃশংসতার বিপক্ষে রাষ্ট্র বা সরকার সর্বোচ্চ অগ্রাধিকার দিয়ে তারা এই বিষয়টি নিষ্পত্তি করবেন, সেটি তার বক্তব্যে বা তার কথায় প্রতিফলিত হয়েছে। অথচ সেই তথ্যটি 1 মাসের কথা প্রধানমন্ত্রী বলেছেন, যেটা আমরা পত্রিকায় পড়েছি, ইলেকট্রনিক মিডিয়ায় তাকে বক্তৃতা করতে দেখেছি। সেখানে ডক্টর শফিক তিনি এই তথ্য কোথায় পেলেন যে প্রধানমন্ত্রী 15 দিনের মধ্যেই কথা বলেছেন? আচ্ছা, যদি বলেও থাকেন সমস্যা নেই, তিনি হয়তো ভবিষ্যতে তার পরিকল্পনা আছে, তিনি 15 দিনে মাস ঘোষণা করে হয়তো 24 মাসে বছর, এরকম কোনো পরিকল্পনা তাদের থাকতেই পারে। কারণ তারা জাতিকে নতুনত্ব অনেক কিছু দেখাতে চান এবং তাদের নতুনত্বর ফল তারা সংসদে এখন বিরোধী দল, সরকারের ব্যর্থতা, সরকারের কোনো অশুভ দৃষ্টির বিপক্ষে অবস্থান নেওয়া, এটি নিশ্চয়ই বিরোধী দলের রাজনৈতিক এজেন্ডা। বাট যে কোনো বিষয়ে যে কোনো ধরনের বিরোধিতা এবং ঘর পোড়ার মধ্যে আলু পোড়া দিয়ে রাজনৈতিক অসৎ উদ্দেশ্য বাস্তবায়ন করা, অথবা সময়ের সুবিধা নিয়ে নিজেদের অনুকূলে পরিস্থিতি তৈরি করা, একটা অরাজক অবস্থা তৈরি করে তার মধ্য দিয়ে রাজনৈতিক ফায়দা হাসিল, এটি জামাত ইসলামী বা তাদের পার্টনার এনসিপির আচরণে মোটামুটি স্পষ্ট হচ্ছে। বিশেষ করে এই রামিসার প্রতি নৃশংসতা, রামিসা হত্যাকাণ্ড এবং ধর্ষণ, এই বিষয়ে তাদের আচরণ জনগণকে সন্তুষ্ট করতে পেরেছে এটি মনে করার কোনো কারণ নেই। আমরা লক্ষ্য করেছি যে একজন পিতা হিসেবে প্রধানমন্ত্রী 19 মে ঘটনা, তিনি 22 মে রামিসার পরিবারের পাশে দাঁড়ালেন। সাথে কনসার্ন দুজন মিনিস্টার, আইনমন্ত্রী এবং স্বরাষ্ট্রমন্ত্রীকে সাথে রাখলেন।
আরও অনেক গুরুত্বপূর্ণ দায়িত্বশীল নেতৃবৃন্দ তার সাথে ছিলেন। যেহেতু মামলার পুলিশি প্রসিডিংসে স্বরাষ্ট্র মন্ত্রণালয় এবং বিচারিক কার্যক্রমের সাথে আইন মন্ত্রণালয়ের সংশ্লিষ্টতা, ফলে যথাযথভাবেই দুজন মন্ত্রীকে নিয়ে রামিসাদের বাসায় গেলেন। দ্রুততম সময়ের মধ্যে ন্যায় বিচার নিশ্চিত করা হবে প্রতিশ্রুতি দিলেন। রামিসার পরিবারের পাশে রাষ্ট্র এবং সরকার থাকবে। রামিসার বোন তার দায়িত্ব প্রধানমন্ত্রী গ্রহণ করলেন। এরকম একটি ঘটনা যখন জনগণকে আশ্বস্ত করার মতো অতি মানবিকতার একটি উৎকৃষ্ট উদাহরণ, তখন আমরা দেখলাম প্রধানমন্ত্রীর বিদায়ের সময় আইনমন্ত্রী এবং স্বরাষ্ট্রমন্ত্রীকে উদ্দেশ্য করে, আলটিমেটলি প্রধানমন্ত্রীকে উদ্দেশ্য করে একটা মব সৃষ্টির চেষ্টা করা হলো। সেখানে ভুয়া ভুয়া স্লোগানে সেই এলাকাটায় একটা অরাজক অবস্থা সৃষ্টির চেষ্টা করা হলো। প্রধানমন্ত্রীর প্রোটোকলে সেনাবাহিনী ছিলেন, এসএসএফ ছিলেন, আইন শৃঙ্খলা রক্ষার দায়িত্বে নিয়োজিত বিভিন্ন বাহিনীর সদস্যরা সেখানে ছিলেন। কোথাও একটি ফুলের টোকা না দিয়ে এই অপদস্থ পরিস্থিতি ঠান্ডা মাথায় সেই পরিস্থিতি সহ্য করে সেখান থেকে যে প্রধানমন্ত্রী এবং মন্ত্রীরা চলে আসলেন, এটাকে কি বলবেন? দুর্বলতা, নাকি গণতান্ত্রিক সংস্কৃতি লালনের সর্বোচ্চ ধৈর্যের পরীক্ষায় উত্তীর্ণ হওয়া? এখানে তারা বলতে চান এটি সাধারণ মানুষের একটা প্রতিক্রিয়া, কোনো কারণেই এটি বিশ্বাস করার কোনো কারণ নেই। সেখানে যারা এই প্রতিক্রিয়া ব্যক্ত করেছেন অথবা মব সৃষ্টির অপচেষ্টা করেছেন, তারা জামাত ইসলামীর সদস্য, তারা এনসিপির সদস্য, এমনকি তাদের সাথে যুক্ত হয়েছিল সেই বিতাড়িত পতিত ফ্যাসিবাদী শক্তির দোসররা। এরা অ্যালায়েন্সে ওখানে একটা পরিবেশ তৈরি করার চেষ্টা করেছে। এই রামিসা প্রতি নৃশংসতার ঘটনাকে কেন্দ্র করে রাষ্ট্রকে একটা অস্থিতিশীল অবস্থার মধ্যে নিয়ে যাওয়া। সেটির আরও প্রমাণ হয়েছে 19 তারিখে ঘটনার পরে 21 তারিখে জামাতের মহিলা শাখা তারা একটি প্রতিবাদ সমাবেশ করেছেন। এটি সঙ্গত, মহিলারা সেন্সিটিভ, তারা এ বিষয়ে সোচ্চার হবেন, অবশ্যই তাদের এটি গুরুত্বপূর্ণ দায়িত্ব। কিন্তু সেখানে প্রধান অতিথি হিসেবে বক্তৃতা করছেন সংসদের নবনির্বাচিত একজন সদস্য, জামাতের মহিলা নেত্রী, যার নামের আগে অধ্যক্ষ শব্দটি দেখলাম, নুরুন্নাহার সিদ্দিকা। এই এমপি বক্তৃতার সময় কতগুলো কথা বলেছেন যেগুলো ইঙ্গিতবহ। তিনি সেখানে অত্যন্ত কটুভাবে উপস্থাপন করেছেন যে একজন 17 বছর বিদেশে দুধ কলায় তাকে পোষা হয়েছিল, এখন তিনি দেশে এসে স্বরাষ্ট্রমন্ত্রীর দায়িত্ব পালন করছেন, আইন শৃঙ্খলা রক্ষায় তিনি ব্যর্থ হয়েছেন, আমরা তার পদত্যাগ চাই। আচ্ছা, রামিসা হত্যাকাণ্ড বা এই ধর্ষণ, তার প্রতি নৃশংসা, এটা কি আইন শৃঙ্খলা পরিস্থিতি অবনতিজনিত বিষয়? এটি তো স্পষ্ট প্রধানমন্ত্রী যেভাবে বলেছেন যে এটি সামাজিক এবং নৈতিক মূল্যবোধের একটা রিফ্লেকশন। আইন শৃঙ্খলা পরিস্থিতির অবনতি হলে স্বরাষ্ট্রমন্ত্রীর পদত্যাগ চাইতেই পারেন। রামিসা হত্যাকাণ্ডের সাথে, ধর্ষণের সাথে আইন শৃঙ্খলা পরিস্থিতির অবনতির সম্পর্ক কিভাবে মিলালেন আমি জানি না এই অধ্যক্ষ মহোদয়া, কিন্তু তিনি আরও কয়েকটি কথা বলেছেন যে আমরা কল্লার বদলে কল্লা চাই। এটি কি আইনের শাসনের কথা হলো? তিনি বলেছেন রামিসাকে যেমন মস্তক দ্বিখণ্ডিত করে হত্যা করা হয়েছে, আমরা ওই অপরাধীর মস্তক দ্বিখণ্ডিত করে সেই এক হাতে রামিসার মস্তক, আর এক হাতে আমরা সেই অপরাধীর মস্তক চাই। এমনকি সহযোগী হিসেবে তার স্ত্রীর মাথা কেটে তাকে হত্যা করা হোক। যেখানে অপরাধী নিজের দোষ স্বীকার করেছেন সেখানে কিসের এই এত বিলম্বিত বিচার ব্যবস্থা? আমরা এটা মানি না। তো তারা যদি এই বিচার ব্যবস্থা না মানেন, কল্লার বদলে কল্লা চান, তাহলে তারা কোন আইনে এই বিচার করতে চান সেটি স্পষ্ট হওয়া দরকার। আমরা নির্বাচনের পূর্বে দেখেছি ভারতকে সন্তুষ্ট করার জন্য, ইউরোপীয় ইউনিয়নকে বা পাশ্চাত্য দুনিয়াকে সন্তুষ্ট করার জন্য তারা তো বলেছেন যে তারা শরিয়া আইন চান না, তারা কল্যাণ রাষ্ট্র কায়েম করবেন, ক্ষমতায় গেলে তারা প্রচলিত আইনে রাষ্ট্র পরিচালনা করবেন। তো প্রচলিত আইনের ব্যত্যয় ঘটিয়ে তারা কেন কল্লার বদলে কল্লা চাচ্ছেন? এমনকি জামাতের সেক্রেটারি জেনারেল মিয়া গোলাম পরোয়ার তিনিও প্রতিবাদ সমাবেশে স্বরাষ্ট্রমন্ত্রীকে টার্গেট করে বক্তৃতা করেছেন যে সারা দেশের মানুষ রামিসা হত্যাকাণ্ডে ব্যথিত হলেও স্বরাষ্ট্রমন্ত্রী সালাউদ্দিন ব্যথিত হননি, আমরা তার পদত্যাগ চাই। এই যে ঘর পোড়ার মধ্যে আলু পোড়া দেওয়া অথবা গরুকে নদীতে নামিয়ে নদীর রচনা লিখে দেওয়ার সেই যে পুরনো গল্প, এটি তো দায়িত্বহীনতা এবং এটি অপরাজনীতির অপকৌশল হিসাবেই আমরা বিবেচনা করতে পারি। স্বরাষ্ট্রমন্ত্রী সালাউদ্দিনের বিরুদ্ধে আপনাদের অবস্থান সম্পর্কে আমরা বুঝি। ঐক্যমত্য কমিশন যেটি অন্তর্বর্তীকালীন সরকারের সময়, সেখানে বিএনপিকে রিপ্রেজেন্ট করেছেন সালাউদ্দিন আহমেদ।
এবং পার্লামেন্টে যুক্তিতর্ক আইনের ব্যাখ্যায় সমস্ত শক্তি নিয়োগ করেও জামাত এবং তাদের পার্টনাররা সালাউদ্দিন আহমেদের সামনে ম্রিয়মাণ হয়ে যাচ্ছেন। সেই আক্ষেপ থেকে, সেই মনোজ্বালা থেকেই মূলত সালাউদ্দিন আহমেদকে টার্গেট করে তারা সবসময় একটা ভূমিকা রাখছেন। এই যে তারা ওখানে মব সৃষ্টি করে ভুয়া ভুয়া স্লোগান তুললেন রামিসাদের বাসভবনের সামনে, ডাক্তার শফিক যখন হসপিটালে রামিসার বাবাকে দেখতে গেলেন, বিএনপির কি সেই সক্ষমতা নেই যে সেখানে মব সৃষ্টি করে ডাক্তার শফিককে ভুয়া বলে একটা বিব্রতকর পরিস্থিতি তৈরি করা? নিশ্চয়ই আছে, কিন্তু রাষ্ট্র পরিচালনায় এবং সরকারে বিএনপি আছে, তাই তারা ধৈর্যের পরীক্ষা দিচ্ছেন। এই ধৈর্যের পরীক্ষাকে দুর্বলতা ভেবে যে কোনো ধরনের অনাচার এটি জামাত ইসলামী অব্যাহত রাখবেন কিনা সেটি তাদের রাজনৈতিক সিদ্ধান্ত। অব্যাহত রাখলে কি ফলাফল হতে পারে সেটি নিশ্চয়ই তারা ভেবে দেখবেন। আমরা এই যে তারেক রহমান বলেছেন 1 মাসের মধ্যে শাস্তি নিশ্চিত করা, এটি নিয়েও কটাক্ষ হয়েছে। এনসিপির একজন নেতা সরোয়ার তুষার, আমরা জানি এনসিপি জামাতের পার্টনার, তিনি এটাকে কটাক্ষ করে বলেছেন, প্রধানমন্ত্রী যদি বলে দেন অমুক অপরাধের অমুক শাস্তি হবে, তাহলে তো আর বিচার বিভাগের দরকার নাই। এটা স্বাধীন বিচার বিভাগের উপর মারাত্মক হস্তক্ষেপ। আপাতত মানুষজন খুশি হবে, তবে দীর্ঘমেয়াদী ক্ষতি হবে অপূরণীয়। প্রধানমন্ত্রীর 1 মাসের বিচারকে বিকৃত করছেন ডাক্তার শফিক 15 দিনের কথা বলে, আবার তাদের পার্টনার এই যে প্রধানমন্ত্রী বলে দিলেন এটার মধ্যে তিনি অন্যায় খুঁজছেন। এই যে পাণ্ডিত্য প্রদর্শনকারী সরোয়ার তুষার, তার সম্পর্কে আমরা জানি না। এনসিপির সাবেক নেত্রী নীলা ইসরাফিল, তিনি সরোয়ার তুষার সম্পর্কে কি অভিযোগ করেছিলেন? ব্যক্তিগত নৈতিক চরিত্রের স্খলনজনিত সেই গুরুতর অভিযোগ। আমরা সরোয়ার তুষারকে চিনি তো, তিনি প্রধানমন্ত্রীর উপরে পাণ্ডিত্য করার চেষ্টা করছেন, নিশ্চয়ই করতে পারেন, প্রধানমন্ত্রী থেকে তার লেখাপড়া নিশ্চয়ই বেশি থাকতে পারে। তবে তাকে উল্লেখ করি এবং জামাতকে উল্লেখ করে বলি, 19 তারিখে ঘটনা, ডিএনএ টেস্টের জন্য 2 দিন সময় লাগবে। কেন সময় লাগবে এটি নিয়েও জামাত এবং এনসিপি তৎকালীন সময় সোচ্চার হয়েছিল, যে যেখানে তাদের বক্তব্য একটাই, যেখানে অপরাধী দোষ স্বীকার করেছে সেখানে কেন এই বিচারে দীর্ঘসূত্রিতা। কিন্তু ডিএনএ টেস্ট সময় মতো করে 24 তারিখ 5 দিনের মাথায় এটি চার্জশিট দুপুরে সিএমএম কোর্টে দাখিল করা হলো। বিকেলেই সেই চার্জশিট এই বিচারের জন্য শিশু এবং নারী নির্যাতন দমন স্পেশাল ট্রাইব্যুনালে বিকেলেই 24 তারিখ বিকেলেই চার্জশিট চলে গেল। এবং আমরা জানি 25 তারিখ থেকে 31 তারিখ পর্যন্ত মে মাসের ঈদুল আজহার ছুটি ছিল। জুন মাসের 1 তারিখে কোর্ট খোলার সাথে সাথে এই বিচার কার্যক্রম শুরু হয়। এবং আমরা এও অনেকে জানি যে নিম্ন আদালত বছরে 2 বার ছুটি থাকে, 1 জুন থেকে 15 জুন পর্যন্ত এবং ডিসেম্বরে আরেকটা ছুটি থাকে। 1 জুন থেকে 15 জুন পর্যন্ত ছুটি থাকা অবস্থায় আইন মন্ত্রণালয়ের বিশেষ আবেদনের প্রেক্ষিতে দেশের প্রধান বিচারপতির অনুমতি নিয়ে এই স্পেশাল কোর্টটি সেটি চালু রাখা হয়েছিল এবং সেখানে মাত্র 6টি কার্য দিবসের মধ্যে এই বিচার কাজ নিষ্পন্ন করে গত 7ই জুন রামিসার হত্যার দায়ে সোহেল রানা এবং তার স্ত্রী স্বপ্নকে যেটি প্রত্যাশিত শাস্তি মৃত্যুদণ্ড সেটি প্রদান করা হয়েছে, অর্থদণ্ডও করা হয়েছে। ফলে সদিচ্ছা থাকলে যে কি পারা যায় সেটি প্রমাণিত হয়েছে। এমনকি অ্যাটর্নি জেনারেল আবেদনের প্রেক্ষিতে প্রধান বিচারপতি জুবায়ের রহমান চৌধুরী ইতিমধ্যে এই মামলার আপিল দ্রুত নিষ্পত্তির জন্য একটি স্পেশাল বেঞ্চ হাইকোর্টে গঠন করে দিয়েছেন। ফলে আইনমন্ত্রী যেভাবে প্রত্যাশা করেছেন যে 3 মাসের মধ্যে এই মামলার রায় কার্যকর ব্যাপারে ইতিবাচক একটা অবস্থান দেখা যাবে। আমরা আইন মন্ত্রণালয়ের এই প্রত্যাশার সাথে আমরাও আশাবাদী হয়ে উঠতে চাই যে এরকম দৃষ্টান্ত এবং উদাহরণ তৈরি করতে পারলে দেশে আইনের শাসনের প্রতি মানুষের আস্থা ফিরে আসবে। আমরা জামাত এনসিপি এই বিরোধী রাজনীতি যারা করেন তাদের রামিসা হত্যাকাণ্ডের এই বিষয়ে ঘর পোড়ার মধ্যে আলু পোড়া দিয়ে রাজনৈতিক উদ্দেশ্য হাসিলের একটা বদ প্রচেষ্টা আমরা লক্ষ্য করেছি। আমরা এই বিচারের 7ই জুন নিম্ন আদালতে বিচারের রায় এটি সাব্যস্ত হওয়া এবং হাইকোর্টে স্পেশাল বেঞ্চ গঠন করে দ্রুত এই মামলার কার্যকর অবস্থান, এই সরকারের দৃষ্টিভঙ্গি, আইন বিভাগের দৃষ্টিভঙ্গি, বিচার বিভাগের দৃষ্টিভঙ্গি, এগুলোকে আমরা ইতিবাচকভাবে দেখতে চাই। এবং যারা বিরোধীদের খাতিরে বিরোধিতা করে ঘোলা পানিতে মাছ শিকার করে
সরকারকে বিব্রত করে নিজেদের রাজনৈতিক উদ্দেশ্য হাসিল করতে চান এবং অপতথ্য বিকৃত তথ্য দিয়ে জনগণের কাছে অনেকটা হাসি এবং উপহাসের পাত্র হিসেবে নিজেদেরকে প্রেজেন্ট করছেন, তারা সেসব বিষয়ে ভবিষ্যতে সতর্ক থাকবেন। আইনের শাসন প্রতিষ্ঠায় সকলকে সম্মিলিত প্রচেষ্টা এবং ইতিবাচক দৃষ্টিভঙ্গি নিয়ে এগিয়ে যাওয়ার আহ্বান জানিয়ে শেষ করছি। আল্লাহ হাফেজ, ধন্যবাদ।